আজ স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজ তাঁর পূর্ণ আবির্ভাব তিথি। স্বামী ব্রহ্মানন্দ শ্রীরামকৃষ্ণের মানস সন্তান, রামকৃষ্ণ সংঘের প্রথম সংঘাধ্যক্ষ। শ্রীরামকৃষ্ণ জানতেন আধ্যাত্মিকতা ছাড়াও তাঁর মানসপুত্র রাখালের অপূর্ব অসাধারণ সাংগঠনিক প্রতিভা রয়েছে। তাই তিনি বলেছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে। আর সে কথা শুনে স্বামীজির নির্দেশে অন্যান্য গুরু ভাইরা তাকে তখন থেকেই রাজা বলে সম্বোধন করতে থাকেন। এটি শুনে শ্রীরামকৃষ্ণ স্বয়ং পরম আনন্দিত হয়ে বললেন, যাক, এতদিনে রাখাল তার যোগ্য নাম পেয়েছে। একটি আধ্যাত্মিক সংঘকে নেতৃত্ব দেওয়া তার জন্য কিন্তু শুধুমাত্র লিডারশিপ কোয়ালিটি যথেষ্ট নয়, সাংগঠনিক ক্ষমতার সঙ্গে সঙ্গে পূর্ণ আধ্যাত্মিক ক্ষমতা, এই দুটির অপূর্ব সংমিশ্রণ ঘটলে কেমন করে রামকৃষ্ণ সংঘের মতন এত সুবিস্তৃত একটি আধ্যাত্মিক সংগঠনের নেতা হয়ে ওঠা যায়, প্রধান হয়ে ওঠা যায়, প্রকৃত অর্থে নেতা হয়ে ওঠা যায়, সেটি আমরা রাখাল মহারাজের জীবনে প্রত্যক্ষ করছি। 1893 সালে যখন রাখাল মহারাজ এবং স্বামী তুরীয়ানন্দ মহারাজ জুনাগড়ে যান, তখন হরিদাস বিহারীদাস দেশাইকে লেখা চিঠিতে তাদের পরিচয় দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ লিখছেন, As to the other two Swamis, they were my Guru Bhais who went to you last at Junagadh. Of them, one is our leader. তাদের মধ্যে একজন আমাদের নেতা। এই যে স্বামীজি রাজা মহারাজকে এত শ্রদ্ধা করছেন এবং বরানগর মঠের প্রারম্ভিক যে পর্যায়, সেখান থেকেই আমরা দেখছি যে মঠের পরিচালনা কার্যে স্বামীজি রাজা মহারাজের সাহায্য নিচ্ছেন। এত বিশ্বাস এবং শ্রদ্ধা তার নিজের উপর ছিল যে নিজের বাড়ির মামলা মোকদ্দমা ইত্যাদি কাজে মঠের বাইরে গেলে রাখাল মহারাজকেই তিনি পূর্ণ দায়িত্ব দিয়ে যেতেন। বিদেশ থেকে ফিরে এসে স্বামীজি ভারতের দক্ষিণ থেকে উত্তরে বক্তৃতা প্রদানের শেষে বিশ্রামের জন্য গিরিশ ঘোষ এবং স্বামী ব্রহ্মানন্দকে সঙ্গে নিয়ে দার্জিলিংয়ে যান। সঙ্গে বিশ্রামের সঙ্গে সঙ্গে আরও একটি ইচ্ছাও ছিল, সেটি সম্ভবত এই দার্জিলিংয়ের যে শান্ত হিমালয়ের নির্জন শান্ত যে বাতাবরণ, সেখানে ভাবী মঠ সম্বন্ধে আলোচনা। স্বামী ব্রহ্মানন্দজির মতামতকে স্বামী বিবেকানন্দ অত্যন্ত মূল্যবান বলে মনে করতেন। কোনো মত যদি মহারাজের পছন্দ না হতো তাহলে তৎক্ষণাৎ তিনি সেটি পরিত্যাগ করতেও দ্বিধাবোধ করতেন না। মহারাজকে বলছেন, তুই যা বলবি তাই করব, এমনকি তুই যদি আগাগোড়া সব বদলে দিতে চাস তাই হবে। কি প্রবল আস্থা রাজা মহারাজের উপর স্বামী বিবেকানন্দের ছিল। 1 মে 1897 গৃহী এবং
ত্যাগী ভক্তদের সমন্বয়ে সংঘ প্রতিষ্ঠার পর তিনি স্বামী ব্রহ্মানন্দকেই কলকাতা কেন্দ্রের সভাপতি করলেন। মঠ ও মিশনের নানান কাজে মহারাজের যে কর্মদক্ষতা সেইটি দেখে স্বামীজি নিজেও যেন চমৎকৃত হয়ে যাচ্ছেন, পুলকিত হচ্ছেন, বিহ্বল হচ্ছেন। 30শে নভেম্বর 1897 চিঠিতে তাকে অভিনন্দন জানিয়ে লিখছেন, এই 8-9 মাস তুমি যে কাজ করেছ খুব বাহাদুরি দেখিয়েছ। মহারাজের বিশেষত্ব এখানে যে শত কাজের ভিতরেও তাকে কখনো নেতৃত্বের অভিমান বা দাম্ভিক ভাব সেইটি তার মধ্যে কখনো দেখা যেত না। সর্বদা তিনি স্থির, অচঞ্চল, আত্মসমাহিত, ধ্যানস্থ এমন একটি অবস্থায় রয়েছেন। স্বামীজি এবং তার গুরু ভাইদের একান্ত বাসনা ছিল গঙ্গা তীরে একখণ্ড জমি ক্রয় করে সেখানে মন্দির নির্মাণ, যেখানে শ্রীরামকৃষ্ণের পুত ভস্মাস্থি রাখা সম্ভব হবে। রাজা মহারাজের উপর স্বামীজির গভীর আস্থা ছিল, তাই তাকেই গঙ্গা তীরে জমি বা বাড়ি ক্রয়ের গুরু দায়িত্ব তিনি অর্পণ করেন। অনুসন্ধান চলতে লাগলো, কিন্তু পছন্দ মতো জমি বা বাড়ি পেতে দেরি হওয়ায় স্বামীজি অধৈর্য হয়ে পড়তে লাগলেন। সে সময় ব্রহ্মানন্দজি স্বামীজিকে ধীরে সুস্থে বুঝিয়ে শান্ত করলেন। অবশেষে স্বামী ব্রহ্মানন্দের চেষ্টায় সংগৃহীত বেলুড়ে গঙ্গা তীরের জমিটি সকলের মনোপুত হলো। কিন্তু দেখা গেল জমি সংক্রান্ত অনেক গোলযোগ রয়েছে। রাজা মহারাজ জমিদার তনয় ছিলেন, এসব ব্যাপার তিনি ভালো বুঝতেন, তাই জমিটিকে নিষ্কণ্টক করতে তিনি প্রয়াসী হলেন। আর এর জন্য তাকে যে কি ভয়ঙ্কর পরিশ্রম করতে হয়েছিল সেটি আমরা ধারণাও করতে পারবো না। সকালে 2টি ভেজা চিড়ে মুখে দিয়ে পথে বেরিয়ে পড়তেন। ব্যাগে এই সমস্ত প্রয়োজনীয় দলিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র, সারা দিন এখানে ওখানে ঘুরছেন, ক্লান্ত শ্রান্ত দেহে মঠে যখন ফিরছেন সন্ধ্যা। বেশিরভাগ দিন উপবাসী থাকতেন। মঠে তখন দারিদ্র, ক্লান্ত শরীরে হয়তো রাতে একটু ঠান্ডা ভাত কিংবা একটু ভিজে চিড়ে খেয়ে শুয়ে পড়লেন। কোনো বিরক্তি বা নৈরাশ্য কখনো তার মুখে দেখা যায়নি। একই রকম পরিশ্রম কিন্তু করতে হয়েছিল মঠকে বালি মিউনিসিপ্যালিটির কাছ থেকে করমুক্ত করবার সময়। দ্বিতীয়বার ইউরোপ যাত্রার পূর্বে একটি অর্পণনামায় স্বামীজি অন্যান্য গুরু ভাইদের সাক্ষী রেখে মঠ এবং তৎসংক্রান্ত সম্পত্তি মহারাজের নামে লিখে দেন। মহারাজ বলতে কিন্তু আমরা রামকৃষ্ণ সংঘে স্বামী ব্রহ্মানন্দ মহারাজকেই বুঝি। মহারাজ কিন্তু এই ব্যবস্থাটি মেনে নিলেন না, মানতে পারলেন না। তিনি প্রতিবাদ জানিয়ে স্বামীজিকে চিঠি লিখলেন, অনুরোধ জানালেন যে একটি ট্রাস্ট ডিড গঠন করে তার হাতে সমস্ত সম্পত্তি অর্পণ করা হোক। মহারাজের সবিশেষ অনুরোধে স্বামীজি শেষ পর্যন্ত তাই করলেন। 1900 খ্রিস্টাব্দে প্যারিসে ব্রিটিশ কাউন্সিলে বসে স্বামীজি তাতে সই করলেন। যে ট্রাস্ট বোর্ড গঠিত হলো তাতে স্বামীজি নিজের কোনো পদই রাখলেন না। তিনি নিশ্চিত ছিলেন যে স্বামী ব্রহ্মানন্দের নেতৃত্বে মঠ সুপরিচালিত হবে। মহারাজের দর্শন মাত্র পাশ্চাত্য থেকে যখন স্বামীজি ফিরে এলেন, রাজা মহারাজকে দেখা মাত্র স্বামীজি বলে উঠলেন, গুরুবৎ গুরুপুত্রেষু বলেই প্রণাম করলেন। রাজা মহারাজও সেই একই ভালোবাসা এবং শ্রদ্ধায় সাষ্টাঙ্গ প্রণামের সঙ্গে উত্তর দিলেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। রাজা মহারাজের প্রতি যে সুগভীর ভালোবাসা এবং বিশ্বাস
সেই থেকে স্বামীজি বলছেন, সবাই আমাকে ত্যাগ করতে পারে, কিন্তু আমি জানি রাজা আমায় কখনো ছাড়বে না। আর দুনিয়ায় কেউ যদি আমার গালাগালি সহ্য করে থাকে, তো সে একমাত্র রাজা। অনেক সময় দেখা যেত যে কোনো কাজ যথাসময়ে সম্পন্ন না হলে স্বামীজি খুব বিরক্ত হতেন এবং সব রাগটা গিয়ে পড়তো রাজা মহারাজের উপর। কিন্তু ঘটনার পরিসমাপ্তিতে দুজনের মধ্যে যে অপূর্ব ভালোবাসার সম্পর্ক, সেটি আবার সকলকে অভিভূত করে দিত। স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথায় স্বামী চেতনানন্দজি মহারাজ তার যে ভূমিকা, সেখানে সেই তার প্রকৃত স্বরূপটি ফুটিয়ে তুলেছেন। সেখানে এরকম বলা হচ্ছে, স্বামী ব্রহ্মানন্দ ছিলেন মূর্তিমান ধর্ম, জমাট বাঁধা অধ্যাত্ম অনুভূতি। যারা তাঁর সংস্পর্শে এসেছেন তারা অনুভব করেছেন যে তিনি ছিলেন ঈশ্বর জানিত পুরুষ এবং ভগবানের নির্দেশে চলেন। তার গুরু ভাইয়েরা বিশ্বাস করতেন যে ঠাকুর স্বামী ব্রহ্মানন্দের ভিতর দিয়ে কাজ করছেন এবং তাঁর আদেশ ও ঠাকুরের আদেশ এক। এই যে স্বামী ব্রহ্মানন্দ এক বিরাট অধ্যাত্ম শক্তির আধার, স্বামীজি নিজেই তো সে কথা বারবার বলেছেন। বলছেন, আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সবার উপরে। মঠ জীবনের প্রারম্ভিক পর্বের একটি ঘটনায় খুব ভালোই সেটি বোঝা যায়। একবার জনৈক সাহেব স্বামীজির কাছে আসেন ধর্ম সম্বন্ধীয় কিছু প্রশ্ন নিয়ে। স্বামীজি তাকে পাঠিয়ে দিলেন রাজা মহারাজের কাছে। বিস্মিত সাহেবকে বললেন, there is a dynamo working and we are all under him. তো সাহেব স্বামী ব্রহ্মানন্দের কাছে গেলেন এবং বলা বাহুল্য তৃপ্ত হয়েই ফিরলেন। স্বামী ব্রহ্মানন্দজি যখন সংঘের দায়িত্বভার গ্রহণ করলেন, তখন ভারতের কিছু কিছু স্থানে বিদেশে রামকৃষ্ণ ভাবধারার প্রচার এবং প্রসার সবেমাত্র শুরু হয়েছে। এই সময় কিন্তু ঠিক এমনই একজন বলিষ্ঠ সুদৃঢ় নেতার প্রয়োজন ছিল, যার ছত্রছায়ায় সদ্য অঙ্কুরিত চারাগাছটি ভবিষ্যতে বনস্পতি হওয়ার মতন রসদ পায়। মহারাজের মিশনের সেবা কাজের প্রসারের প্রতি প্রথম থেকে প্রবল উৎসাহ ছিল। 1903-এ তিনি কাশীতে গেলেন এবং স্বামীজির ইচ্ছানুসারে মহাপুরুষ মহারাজের তত্ত্বাবধানে সেখানে অদ্বৈত আশ্রম স্থাপিত হয়। পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন নামে স্বামীজির সেবাভাবে ভাবিত হয়ে কাশীর কয়েকজন যুবক সেখানে একটি সংস্থা গঠন করেছিল। অসুস্থ গরিব মানুষদের সেবা শুশ্রূষা তারা করত। এই কাজকর্ম স্বামীজির দৃষ্টি আকর্ষণ করে। তিনি ব্রহ্মানন্দকে বলেন, এই সংস্থার উপর দৃষ্টি রেখো। অবশেষে স্বামী ব্রহ্মানন্দের বিশেষ আগ্রহে এটি রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হলো এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম নামে পরিচিত হলো। 1904 খ্রিস্টাব্দের শেষে ভাগলপুর এই সমস্ত স্থানে প্লেগ মহামারীর আকার ধারণ করলে মহারাজের নির্দেশ এবং উৎসাহে সেখানে সেবা কাজ শুরু হলো। শ্রী শ্রী জগন্নাথ ধাম পুরীতেও মহারাজ অনেকবার গেছেন। সেখানে চক্রতীর্থ নামক সমুদ্র তীরবর্তী স্থানে মহারাজ গভীর ভাবাবিষ্ট হয়েছিলেন। তাঁরই ইচ্ছানুসারে পরবর্তীকালে বলরাম বাবুর পুত্র রামকৃষ্ণ বসু স্থানটি কিনে নিয়ে রামকৃষ্ণ মঠকে দেন এবং গড়ে ওঠে বর্তমান রামকৃষ্ণ মঠ। পুরীর কাছে ভুবনেশ্বরও মহারাজের খুব প্রিয় স্থান ছিল। 1917 সালে ভুবনেশ্বরে গিয়ে তিনি জমি নির্বাচন করেন। বলতেন, ভুবনেশ্বর গুপ্ত কাশী, শিবক্ষেত্র। অতি অল্প সাধনেও সাধক সেখানে উন্নতি লাভ করতে পারে। এবং মঠের ওই বিশাল জমিটিকে
তিনি নানা জায়গা থেকে নিয়ে আসা বিভিন্ন ফুল ফলের গাছ দিয়ে সাজিয়েছিলেন। বলতেন, ছেলেরা সব এসে এখানে সাধন ভজন করবে, আমি দেখে আনন্দ পাব। শশী মহারাজের খুব ইচ্ছা ছিল যে রাখাল মহারাজকে তিনি দক্ষিণ ভারতে নিয়ে যাবেন, তার পাদস্পর্শে দক্ষিণ দেশ পবিত্র হবে, এমনটি তার ধারণা ছিল। মহারাজ প্রথমবার ভারতের দক্ষিণে অবস্থিত মাদ্রাজে আসেন 1908 সালের নভেম্বরে। স্বামীজির শিষ্যা দেবমাতা তখন মাদ্রাজে। মহারাজের এই অন্তর্মুখ ভাব দর্শনে তিনি খুব মুগ্ধ হলেন এবং দক্ষিণ ভারতের যে তীর্থস্থানগুলি, কন্যাকুমারী, রামেশ্বর, সেতুবন্ধ, মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির, তিরুপতি ইত্যাদি, তিনি সেগুলি গেলেন। মহারাজের উপর যে রামকৃষ্ণানন্দজির কত শ্রদ্ধা ভক্তি ছিল একটি চিঠির অংশ সেটি প্রমাণ করে। সেখানে তিনি লিখছেন, দ্য সাইট অফ আ ম্যান লাইক আওয়ার মোস্ট রিভায়ার্ড প্রেসিডেন্ট ইজ আ বুন ইটসেলফ। হি ইজ আ গড ইন হিউম্যান ফ্লেশ অ্যান্ড ইউ আর লাকি টু সি গড উইথ ইউর ফ্লেশি আইস। যারা তাকে দেখছেন তারা যে ধন্য হয়ে যাচ্ছেন, এই কথাটি শশী মহারাজ তার চিঠির মাধ্যমে যেন প্রকাশ করছেন। ব্যাঙ্গালোরে যে আশ্রম প্রতিষ্ঠা হলো, সেটির পিছনেও রাজা মহারাজের অবদান যথেষ্ট। এবং 1921-এ তৃতীয়বার মাদ্রাজে গিয়ে তিনি ম্যাড্রাস স্টুডেন্টস হোমের উদ্বোধন করলেন। মাদ্রাজে সেবার দুর্গাপূজাও হলো। এই রকম ভাবে দেখা যাচ্ছে যেখানে মহারাজ যাচ্ছেন সেই স্থানটি যেন তীর্থে পরিণত হচ্ছে। আমাদের শাস্ত্রে যে বলা হয়, তীর্থে কুর্বন্তি তীর্থানি, মহাপুরুষদের তীর্থস্থানে আগমনে তীর্থই আরো পবিত্র হয়, তার মহিমা বৃদ্ধি পায়। সেটি রাজা মহারাজ যেমন যেমন যেখানে যাচ্ছেন তার এই ব্যাপারটি দেখলে আমাদের যেন খানিকটা ধারণা হয়। আবার এই মঠ কেন্দ্রগুলির পরিদর্শনকালে সাধু ব্রহ্মচারীদের আধ্যাত্মিক উন্নতি কতখানি হচ্ছে সেদিকেও তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। কাশীতে গিয়ে একাদশীর দিন সকলকে নিয়ে তুলসীদাসের সাধন ভূমি সংকটমোচনে গিয়ে রাম নাম সংকীর্তনে মেতে উঠলেন। এই রকম যেখানেই যাচ্ছেন মহারাজ যেন আনন্দের হাট বসে যাচ্ছে। স্বামী শারদানন্দজি মহারাজ একটি কথা বলছেন, মহারাজ ছিলেন আমাদের পরিচালক, মঠের অধ্যক্ষ পদের কর্তৃত্বের দ্বারা নয়, তিনি আমাদিগকে পরিচালন করতেন তার প্রেমের বশীকরণ শক্তি দিয়ে। মঠের সমস্ত কিছুতে মহারাজের একদম সুতীক্ষ্ণ দৃষ্টি ছিল। প্রতিটি কাজ তার নখদর্পণের মধ্যে ছিল। মঠের বাগান, গোশালা, সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কোথায় কি তরকারি কোটা হচ্ছে, কোথায় কিভাবে কাজ সম্পন্ন হচ্ছে, সমস্ত কিছু। এবং যে কোনো জটিল সমস্যা যখনই আসতো, মহারাজ তার সমস্যা নির্ধারণ, সেই সমস্যার সমাধান বা উপায় নির্ধারণ করা মহারাজের যেন একেবারে সহজাত ছিল। এই সমস্ত কিছুর মূলে ছিল কিন্তু তার অগাধ ভালোবাসা এবং সপ্রেম ব্যবহার। অনেকবার তিনি সম্মুখে বলেছেন, ঠাকুর আমাদের প্রেম ভালোবাসা দিয়ে আবদ্ধ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ যেমন ছিলেন LOVE পার্সনিফাইড, ভালোবাসার ঘনীভূত রূপ, তেমনি তার মানসপুত্রও যেন তাঁরই প্রতিরূপ। আজকের এই আলোচনা যেমন আমরা করছি, বারে বারেই নিশ্চয়ই আপনাদেরও, আপনারা যারা শ্রোতা হিসেবে শুনছেন, আপনাদেরও নিশ্চয়ই মনে সেই অনুভূতিটি জাগ্রত হচ্ছে যে ভালোবাসা ছাড়া এই বিরাট সংঘকে এমন সুন্দর করে পরিচালনা করা সত্যি বোধহয় সম্ভব নয়। তাই শ্রীরামকৃষ্ণ যেমন ভালোবাসায় ঘনীভূত হয়ে এসেছিলেন, ভালোবাসার ঘনীভূত রূপ ছিলেন, এবং তার ভালোবাসার আকর্ষণে যেমন দূর দূরান্ত থেকে কত শত মানুষ
তার সংস্পর্শে ছুটে এসেছিল, আজও আসছে অগণিত মানুষ। ঠিক সেই রকম রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবন কথা শুনতে শুনতেও আমাদের নিশ্চয়ই সেই অনুভূতিটি হচ্ছে। আমাদের সৌভাগ্য, প্রাণারাম বাংলা চ্যানেল আমাদের এই সুযোগটি করে দিয়েছেন। আজকের এই পুণ্য দিনে রাজা মহারাজের কথা আমরা একসাথে সকলে শ্রবণ মনন করবার এই সুযোগ পাচ্ছি। বেলুড় মঠে একটা স্বদেশী আন্দোলনের যুগ। বেলুড় মঠ যখন গড়ে ওঠে তখন কিন্তু স্বদেশী আন্দোলনের যুগ। একদিকে সশস্ত্র বিপ্লব, আবার অন্যদিকে অসহযোগ আন্দোলন। এই দুইয়ের মাঝখানে সম্পূর্ণ অরাজনৈতিক থেকে একটা ধর্মকেন্দ্রিক সংঘকে পরিচালিত করা এবং সেই সঙ্গে ব্রিটিশ রাজের সন্দেহ থেকে রক্ষা করা, এটি অসাধারণ সাংগঠনিক কৃতিত্ব না থাকলে সম্ভব হতো না। এবং রাজনীতির সংস্রব ত্যাগ করে ধর্মজীবন যাপন করতে আগ্রহী এমন বহু বিপ্লবীকেও তিনি মঠে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের ধর্মজীবন গড়ে তুলতে সহায়তা করেছিলেন। এইভাবে আমরা দেখছি যে সুদীর্ঘ ২৭ বছর ধরে স্বামী ব্রহ্মানন্দের নেতৃত্বে রামকৃষ্ণ সংঘের সর্বতোমুখী বিকাশ এবং উন্নতি হচ্ছে এবং তার মূলে রয়েছে কর্ম উপাসনার মধ্যে সুষম সমন্বয়ের এক সমবেত প্রয়াস। এইটিই তো ভাবান্দোলনের মূল সুর। তিনি জানতেন কর্মকে ধরে চিত্তশুদ্ধি হলে তবেই ধর্মের বীণাটি সঠিক সুরে বাজবে, বেসুরো হবে না। তাই বারবার বলেছেন জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, কর্ম উদ্দেশ্য নয়, তবে নিষ্কাম কর্ম একটি শ্রেষ্ঠ উপায়। সাধন করতে করতে এগিয়ে গেলে শেষে জানা যায় ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মহারাজের মহাপ্রয়াণের পর স্বামী তুরীয়ানন্দজিকে বলতে শোনা যায়, আজ থেকে মিশনে ধর্মকে ধরে কর্মকে চালানো শেষ হয়ে গেল। মহারাজের আশীর্বাদ ধন্য যেসব যুবক আদর্শ কর্মী, সাধু এবং পরবর্তীকালে মঠের কর্ণধার রূপে বৃত হয়েছিলেন, তাদের জীবনেও কিন্তু এই মহৎ জীবনের স্পর্শ, মহৎ আদর্শের স্পর্শ আমরা দেখতে পাই। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ রাজা মহারাজের স্মৃতিচারণ করতে গিয়ে সেই কথাটি বলছেন। তিনি বলছেন, আজ মহারাজ স্থূল শরীরে নেই, কিন্তু তার স্মৃতি সংঘে ওতপ্রোত হয়ে আছে, কারণ মহারাজ ছাড়া সংঘকে ভাবা যায় না। তারই তপস্যা যেন ঘনীভূত হয়ে সংঘকে ধরে আছে। দ্বাদশ সংঘাধ্যক্ষ মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজের এই কথাটি আমাদের আজকের অনুধ্যানের বিষয়। সংঘকে রাজা মহারাজ ছাড়া, স্বামী ব্রহ্মানন্দ ছাড়া যেন ভাবাই যায় না। শ্রীরামকৃষ্ণ যে সংঘের কেন্দ্রে বসে আছেন, সেই সংঘকে পরিপূর্ণ একটি আকার দেওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থায় রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজির যে অপূর্ব ত্যাগ তপস্যাপুত জীবন এবং তার কর্মময় যে জীবন, সেইটি চির আদর্শ হয়ে রয়েছে। আজকের এই পুণ্য দিনে আমরা মহারাজের জীবনের সেই দিকটির প্রতি, কেমন করে সংঘকে শ্রীরামকৃষ্ণ শরীর জেনে তিনি কেমন করে সংঘকে বেঁধে রাখছেন, কেমন করে সংঘকে পরিচালিত করছেন, কেমন করে ধর্ম এবং কর্মের আদর্শে মিলন ঘটিয়ে সংঘের প্রতিনিয়ত উন্নয়ন ঘটাচ্ছেন, সেই বিষয়টিতে আলোকপাত করবার চেষ্টা করে মহারাজের প্রতি আমাদের প্রাণের প্রণতি নিবেদন করবার চেষ্টা করলাম। আপনারা যারা শ্রোতা রয়েছেন, আশা করি আপনাদেরও এই অনুধ্যান ভালো লেগেছে। আপনাদের এই আলোচনা, এই অনুধ্যান কেমন লাগছে এবং আজকের এই পুণ্য দিনে রাজা মহারাজের প্রতি আপনাদের প্রাণের শ্রদ্ধার্ঘ্যটিও আপনারা নিবেদন করবেন। কমেন্ট সেকশনে আপনাদের
মতামত জানিয়ে সেইটি করতে অবশ্যই ভুলবেন না। আমরা আবারও প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারা আমাদের এই সুযোগ করে দিচ্ছেন মহাপুরুষদের জীবন অনুধ্যানের। আজকে রাজা মহারাজের চরণে আমাদের সকলের পক্ষ থেকে আবার প্রণতি নিবেদন করে আজকের এই আলোচনায় এখানে ইতি টানছি। ধন্যবাদ সকলকে। নমস্কার।